হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ও আমার এই কাছের বন্ধু কৌশিক, আমার রুমমেট। চেষ্টা নাম্বার হচ্ছে 109। আমার যেমন 4 নম্বর সেকশন, ওর 3 নম্বর সেকশন, আলাদা আলাদা সেকশন। যাই হোক, এতদিনের জার্নিটা ও কীভাবে করলো বা ও কীভাবে স্ট্র্যাটেজি ফলো করতো সেটা বলতে শেয়ার করবো। ফার্স্টে তুই বল যে তোর আজকে 2024 সাল কেপি যে মেন্স পাস করে চাকরিটা পেলি, তোর কত বছর থেকে প্লাস কীভাবে শুরু করেছিলিস এরকম বল। পড়াশোনা এই লাইনে পড়াশোনা বলতে আমি 2020 করোনা সিজন থেকে শুরু করি। তবে আমি আমার গ্র্যাজুয়েশন চালাতে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার ছিল সম্ভবত ওটা। আচ্ছা, 2019-এ যে কনস্টেবলটা বেরিয়েছিল আমাদের WP, ওটা লাইফে প্রথম কম্পিটিটিভ পরীক্ষা দিই জীবনে। কোনো রকম মানে কি বলবো, প্রিপারেশন ছাড়াই গিয়েছিলাম পরীক্ষাটা দিতে। তবে ফিল্ডে পাস করি, যাই হোক ওটাতে মাঠে আর হয়নি। তারপরে 20 থেকে পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাই। দেখি যে হ্যাঁ বিষয়টা আমার আয়ত্তে আছে, মাঠটা পাস করতে পারলে মোটামুটি ঠিক আছে। তখন তো পুরো করোনার সময় পুরো একদম। তখন সেই সময়টাকে কাজে লেগেছিলাম, করোনার সময়টাকে সত্যি বলতে। আচ্ছা, মোটামুটি বাড়িতে থাকা হতো, কোনো কাজও ছিল না সেরকম একটা। মোটামুটি করোনার সময় থেকে ফুল প্রিপারেশনটা আমাদের শুরু হয়। আমাদের একটা গ্রুপ ছিল ভালো, একসাথে গ্রুপ স্টাডি করতাম। গ্রুপ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাড়ির কাছেই ছিল সব বন্ধুরা। তারপরে ওইটা পর রিটার্ন দিয়েছিলিস। ওটার পরেও তারপরে দুটো জিডি এক্সাম দিয়েছিলাম, পাস করেছিলাম। যদিও মাঠে ফেল করতে, আবার মাঠে ফেল। একইভাবে সেই 2022-এ বেঙ্গলটা আবার দিয়েছিলাম, বেঙ্গলটাও পাস করি, আবার সেই মাঠে ফেল। পরপর যে মাঠে ফেল হচ্ছে, ব্যর্থতা মাঠে। তুই মাঠে কি জোর দিয়েছিলি এর জন্য, যে মাঠে যে এতগুলো ফেল করছিস পরপর? মাঠে ফেল করছিলাম সেই হিসাবে আগের বেঙ্গলটা 2022-এরটাও জোর দিয়েছিলাম। তাও দুর্গাপুরে মাঠ পড়েছিল, তাও ভেবেছিলাম হয়তো পাস করে যাব। সেভাবে প্র্যাকটিস করছিলাম বাড়িতে, যাও ওখানে গিয়ে আর হলো না। হতে পারে অনেক সময়। আমি আগেবার যখন 2022-এ ওইটা মাঠে ফেল করেছিলাম। মাঠ ফেল পাস থাকবেই, সেটা কথা না। তো আবার লাস্ট কী করলি? লাস্টে ওই 2022-এর পর এটা 24 সাল তোমার কেবি মেন্স ছিল। তারপরে শুরু হলো আবার প্রিপারেশন। মাঝখানে বেঙ্গলের এসআইটা পাস করেছিলাম, ওটা আবার মাঠটা পাস করেছিলাম, যেহেতু মাঠটা কম ছিল ওটাই। যাই হোক, মেনে গিয়ে কাট অফ ক্লিয়ার করতে পারিনি। দিয়ে কেপির উপর জোর দিয়েছিলাম ভীষণভাবেই। কেবি এক্সাম ছিল 22 সালে 4 জুন এক্সাম ছিল মনে হয়। এবার ও অনেকগুলো এক্সাম হয়তো রান ফেল করেছে, এবার ফেল পাস থাকবেই। এবার তোমার হয়তো মনে করছো যে আমি 3-4টে রান ফেল করলাম, এবার ও হচ্ছে যত তোমার যে 3-4টে রান ফেল করার পরেও আজকে রান পাস করে এই জায়গাটা এসছে। ফেল পাস থাকবে, তোমার এইটাতে মাথায় নিলে হবে না। যে জায়গাটা ভুল হচ্ছে সেটা অবশ্যই তোমার প্র্যাকটিস করতে হবে, সেই জায়গায় জোর দিতে হবে। এবার এই 2022 সালে তো পিল পরীক্ষা ছিল, তারপর আজকে তুই এখানে মেন্স পাস করে এই জায়গায় জয়েন করলি। আর তোর পড়াশোনা স্টাইল কেমন ছিল? তুই কীভাবে পড়াশোনা করেছিস, সবাইকে শেয়ার কর সমস্যা। পড়াশোনা বলতে মানে ধর তুই কীভাবে গ্রুপ স্টাডি করতিস, ধর মানে কার সাথে ভর্তি করে, ধর কোন কোন বইগুলো পড়তিস ধর বাই চান্স? দিনে আমি শুরু করেছিলাম তোমার ওই রেলওয়ে চ্যালেঞ্জারটা দিয়ে তো শুরু করেছিলাম। আচ্ছা, যেটা 2020 সাল থেকে ওটা শুরু করি। ওটা ছিল বেসিকের উপর, ওটা কমপ্লিট করি। আচ্ছা, যে ধারণা আনি যে কম্পিটিটিভ লাইনে কিছুই কোনো রকমই ধারণা ছিল না, ওই বইটা দিয়ে মোটামুটি ধারণা আসে। তারপর আমি ওই ক্র্যাক বিসিএসটা কিনেছিলাম লীলারয়ের। তারপর ওই বইটাকে আমি রিভিশন করে দিচ্ছি। আমি আর অন্য বই সেরকম ফলো করিনি, বিশেষ করে ওই বইটাকেই বিশেষ করে ওই বইটাকেই ফলো করতাম। মানে সাবজেক্টগুলো দেখতাম, ইতিহাস, ভূগোল, পলিটি। আচ্ছা, তো ইকোনমি খুব একটা দেখতাম না, তবে কিছু কিছু চ্যাপ্টার ছিল, 5 ইয়ার প্ল্যানিং, ওইসব চ্যাপ্টারগুলো দেখতাম। ইকোনমিক বর্তমানে এটা খুব কম আসে, একটা দুটো দেয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ভাইটাল টপিক সেগুলো অবশ্যই করা উচিত। যেটা বললো 5 ইয়ার প্ল্যান, ওগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। আর তুই অঙ্ক কীভাবে করছিস? অঙ্কগুলো কীভাবে করতিস? অঙ্ক বলতে আমি অঙ্ক শিখেছি ওই চ্যালেঞ্জারের যে সুবীর দাসের যে বইটা আছে, ওই বইটা দিয়ে আমার অঙ্ক শেখা। মোটামুটি ওই বইটাকে কতবার রিভাইজ করেছিলাম তার ঠিক নেই। ওই বইটাকে রিভাইজ করতে গিয়ে বইটার অবস্থা একবারে খারাপ হয়ে গেছিলো। দিয়ে মোটামুটি ওই বইটা করলে মোটামুটি তোমাদের সবারই আশা করি হয়ে যাবে। বেসিকটা তো পুলিশের জন্য একবারে পারফেক্ট একটা বই হচ্ছে সুবীর দাসটা। আমার যে যত বন্ধু বান্ধব তারা আছে, মানে সুবীর দাসটা মানে খুব একটা ভালো লেভেলের বই, যেন ওই বইটা থেকে ফলো আসে। মানে লাস্টে অনেকগুলো পরীক্ষা এক্সামও ওই বইটাতে অনেকগুলো পুরোপুরি এমন দেখবে যে পুরোপুরি এক্সামের যদি কোশ্চেন পেপারগুলো ফলো করো, সুবীর দাসের পুরো প্যাটার্ন, একই প্যাটার্নও বলবো না, পুরো সেম অঙ্কটাই তুলে দিচ্ছে। অপশনও সেম দিচ্ছে। যারা পুলিশটা ভালো করে করবে, দেখতে হবে যে এক্সাম হলে গিয়ে অঙ্ক দেখে করে দিচ্ছে। অনেকে যারা প্র্যাকটিস বারবার করেছে সেরকম হতে পারে। হ্যাঁ, এরকম হয়। ফলো করবে ওই বইগুলো। ও যেটা বললো সুবীর দাসটা, সুবীর দাসে অনুশীলনী থাকে ভেতরে, যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম্পল যেগুলো থাকে ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ ওগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেক তোমার ভালোভাবে করতে পারো। ও যেটা বললো, করতে করতে বইটা হয়তো অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা যখন এই পর্যায়ে চলে যাবে তখন বুঝতে পারবে না অঙ্ক হয়েছে, কারণ
বেশি পর্যায়ে প্র্যাকটিস হবে তখন। আর তুই ইসে করতিস, জিআই কোথাতে করতিস? জিআইও আমার বলতে জিআই চ্যালেঞ্জারেরই একটা বই ছিল আমার বাংলা, বিশেষ করে আমি ইংলিশের বইগুলো ফলো করতাম। জিআইটা কি বলতো, প্র্যাকটিস করবি, যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করলেই হবে। জিআই এর প্রপার কোনো তরিকা নাই যে জিআই এই বই থেকে করলে বেশি ভালো পারবে, ওই বই থেকে করলে বেশি ভালো পারবে। যত প্র্যাকটিস করবে জিআইটা, ওটা কি নিজের নলেজের উপর থেকে আস্তে আস্তে বের করতে হবে। যত প্র্যাকটিস করবে তত ভালো বেরোবে, তত পদ্ধতিগুলো জানবে যে এইটা হয়তো এইভাবে হচ্ছে না, তাহলে অন্য পদ্ধতিতে হতে পারে। ওটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। যে যত প্র্যাকটিস করা হবে তত তোমার মধ্যে যে মাথাটা খুলবে, আইকিউ মাথায় বাড়বে জিআই করতে করতে। যত তোমার ভালো জিআই করবে না ততই ম্যাথ বা জিকে না ভালো মাথায় ভালো থাকে, আমি দেখেছি। আর বর্তমানে যে অনেকে আছে যে জিআইটা অনেকে পারে হয়তো, কিন্তু সে টাইপের জোরটা দেয় না জিআই এর উপর। কারণ অনেকে এটা হয় যে পারি, এটাই অনেকের ক্ষেত্রে হয় যে মোটামুটি যে ভাবে যে হ্যাঁ জিআই তো করে দেবো, কিন্তু কম সময়ে করা। জিআই একটা করে দেওয়া, আর একটা হচ্ছে কম সময়ে করা, এই দুটোর ভিতর তফাৎ আছে। কারণ পরীক্ষার হলে গিয়ে আমার টাইম পাবো না আমি, তার জন্য আমার কম সময়ে যাতে হয়ে যায় ব্যাপারটা, সেটা আমার ফলো রাখতে হবে। তোমাদের মধ্যে কাজ করতে যে কিন্তু সবাই করবে যে কোনো জিনিস, তোমাদের করতে হবে কি আমি যেন 10 জনের থেকে অ্যাডভান্স থাকি, যেন ওই জায়গাটা ও করবে আমিও করবো, কিন্তু টাইমটা যেন কম লাগে। এর জন্য তোমাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু মানে বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের পরীক্ষা হলে যে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা সেটা আস্তে আস্তে তোমাদের মধ্যে চলে আসবে। আর ইংলিশটা যে বলবো, বর্তমানে যে ইংলিশ তো আগে যেমন আসতো 25টা করে আসতো, এখন ইংলিশটা কমিয়ে দিয়েছে, এখন 10 নম্বরে আসছে। এবার তুই এক্সামের আগে কি ইংলিশ খেয়ে পড়তিস? মানে ইংলিশ ন্যাচারালি ইংলিশ অনেকে এটা হয় যে দেখেছি যে আগে যেমন ইংলিশটা অনেকে জোর কম দেয়, কারণ যেহেতু ইংলিশটা অনেকে একটু উইক পয়েন্ট থাকে। অনেকে দেখবি, মানে আমার বন্ধু অনেকে আছে দাদা ফাদা, যে হয়তো পারে জিআই ম্যাথ জিকে প্রত্যেকটা পার্টে ভালো নাম্বার তুলছে, ইংলিশটা ও ইংলিশ থাক, ইংলিশ বেশি করবো না। কারণ আমি এখন বলবো যে ইংলিশটা যেন সমান তালে পড়ো, কারণ ইংলিশটা কিন্তু এমন একটা চ্যাপ্টার যে নাম্বার ক্যারি করতে সুন্দর নাম্বার ওঠে, ডিফারেন্স করে দেবে ইংলিশটা। তোমার হয়তো জিআইটা জিকেটা এগুলো অনেক সময় এরকম হয় যে ওগুলো সবাই পারছে, ইংলিশে ওই 10টা কোশ্চেনই তোমাদের দুজনের ভিতরে, আমাদের দুজনের ভিতরে হয়তো নাম্বারে ডিফারেন্স করে দেবে ইংলিশে 10টা। আমরা সেম পেলাম প্রত্যেকটা পার্টে, কিন্তু ইংলিশটার উপর ডিপেন্ড করে আমি আগিয়ে গেলাম, ও পিছিয়ে গেল, এরকম হতে পারে। ইংলিশটা এমন একটা বিষয় যেটা তুমি যে পারবে তো সে পারবে, আর যে পারবে না তো সে পারবেই না। এটা সেই অঙ্কের মতন না যে ট্রাই করলাম কষলাম যে হয়তো ক্যালকুলেশন মিলে যেতেও পারে, সেরকম ব্যাপার না। ওটাকে পড়লে পারবে, না পড়লে পারবে না, আর এমন না ওটা আন্দাজে তুমি টিক মেরে দেবে একটা। ইংলিশ সম্বন্ধে তোমার ওগুলো সম্পর্কে তোমার একটা জ্ঞান জানতে হবে যে এইটা করলে এটা হবে, এই জন্য তোমাদের ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের অলরেডি একটা ভিডিওতে বলেছি কোন বইটা ফলো করলে ভালো হয়, এবার প্র্যাকটিস সেট কোনটা করলে ভালো হয়। এবার তোমরা আরও ফলো করতে, ইংলিশ কোনো ব্যাপার নেই, কোনো তোমার নিজের মনে চায় যেখান থেকে কিছু করতে পারো, কিন্তু মেন হচ্ছে যে অধ্যায়গুলো আছে তোমার সেগুলো কমপ্লিট করো, চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই ইংলিশটা পারবে। বর্তমানে আগে যেমন 25 নাম্বার থাকতো, অনেকে এটা 25-এ 15, 16, 20 পারতো, তারা অনেকটা অ্যাডভান্স হয়ে যেত। অনেক আছে যে 25-এর মধ্যে 10-12 পেতো, বা অনেকটা পিছিয়ে পড়তো, নাম্বারের লাস্টে মেন্সে একটা নাম্বারটা কমে যেত। আর বর্তমানে যেহেতু 10 নাম্বার, যারা 10-এর মধ্যে 5 প্লাস করবে তারা অনেকটা আগাবে, 5, 6, 7 বিষয়গুলো সমস্যা নেই। কম করলে যত, অনেকে আছে 2, 3 করে, অনেকে আছে ইংলিশ টাচই করে না, মানে ভয়ের জন্য তার ইংলিশটা করবো না, 10 নাম্বার তো ছেড়ে দিলাম, বাকি যে আছে যে 75 নাম্বার মেন্সের জন্য ওইটা করে যাবো। 10 নাম্বার তোমরা যদি 5-6 তুলতে পারো, তোমার একটা হিউজ পরিমাণ নাম্বার। যখন তোমার লাস্ট যে ফাইনাল লিস্ট উঠবে, যখন পয়েন্টের জন্য বাদ যায়, সেখানে ইংলিশ তো একটা বিশাল বড় ফ্যাক্টর পড়বে। তখন অনেকেই হচ্ছে যে পয়েন্টের জন্য কেউ পাস করছে, অনেকে পয়েন্টের জন্য ফেল করছে। আর অনেকে দেখতে পাবে যে হয়তো পাস করেছে একই করেছে, কেউ হয়তো ইংলিশ দুটো বেশি করেছে সে পাস করে গেছে, কেউ হয়তো ইংলিশ দুটো কম করেছে সে ফেল করে গেছে। এবার কোনো জিনিসটাকে অবহেলা করলে চলবে না পরীক্ষা হলে, কারণ 85 নাম্বার ফাইনালে যখন 85 নাম্বার পরীক্ষা দেবে, টার্গেট রাখতে হবে আর 85-এর উপরই ফোকাস রাখতে হবে। যে আমি এদিকটায় 10 নাম্বার ছেড়ে দিলাম, 75-এর উপর ভিত্তি করে আমি পরীক্ষা দিতে গেলাম, সেখানে হয়তো তুমি জিকেটা হয়তো ভালো করে গেছো, কিন্তু হয়তো তোমার আয়ত্তের বাইরে চলে এলো, বা অঙ্কটা কেমন করেছো ওইখানে গিয়ে অনেক সময় মাথা কাজ করে না, মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেই হিসেবে তোমার সব দিকের উপর ফোকাস রাখতে হবে। এবার হ্যাঁ 10-এ 10 না পেলেও 10-এ আমার 4, 5, 6 এই রাখতে হবে, চেষ্টা করতে হবে যেন থাকে। ইডিয়মস, অনওয়ার্ড এগুলো করে যাবে। যেমন তোমার আমাদের এসেছিল বেশি, আমার প্রিপোজিশন ছিল, এটা ভেজাল এসেছিল। বর্তমানে কিন্তু আগে যেমন দিত না, খুব কঠিন এখন দিচ্ছে, এখন বর্তমানে কিন্তু মেন দিচ্ছে মুখস্থ করা বেশি দিচ্ছে। আগে যেমন কি একটু রিডাকশন দিত, একটু প্র্যাকটিস করতে, গ্রামাটিক দিত। বর্তমানে এখন ইংলিশ যেটা দিচ্ছে, লাস্ট যে 2-3টা এক্সামে দিল দেখলাম যে 10 নাম্বার করে সব প্রিপোজিশন দিচ্ছে, ওরকমই দিচ্ছে। মোটামুটি দেখবে যদি ফলো রাখো, দেখবে মোটামুটি নিজেদের আয়ত্তে আসছে।
খুব কঠিন একটা কঠিন আসছে না, মানে ইংলিশটা তুমি করতে পারো পরীক্ষা হলে ইজিলি 6 থেকে 7 নাম্বার তোমরা এমনি করতে পারবে, তোমরা প্র্যাকটিস করো, কিন্তু যদি টাচ রাখতে হবে। পার ডে তোমরা যদি 2 ঘন্টা বলে পার ডে 1 ঘন্টা করে জাস্ট তোমরা রিভিশন প্র্যাকটিস করবে, জাস্ট এনাফ। যারা প্রথমে অনেক আছে ইংলিশের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। আর তোমরা পড়বে দেখবে নিজে একা পড়া, অনেকে একা পড়তে ভালোবাসে, তবে আমি বলবো যে নিজেরা যদি পারো বন্ধুদের একটা গ্রুপ করে নেবে। গ্রুপ স্টাডিটা খুব এই সব বিষয়ে খুব হেল্প করে। যে যদি ধরো একসাথে 5 জন বসলে, তুমি পরীক্ষা হলে নিশ্চয়ই তার আগে প্র্যাকটিস সেট তো করবেই, এটা করতেই হবে, তোমাদেরকেও করতে হবে, আমরাও করে এসেছি। এইবার প্র্যাকটিস সেটে তুমি তাহলে বুঝতে পারবে যে তোমার বন্ধু কতটা হচ্ছে বা তোমার কতটা হচ্ছে, ডিফারেন্সটা বুঝতে পারবে। হয়তো বাড়িতে একা একা করলে তোমার হয়তো মনে হলো যে এই প্র্যাকটিস সেটটা হার্ড, সেই জন্য আমার নাম্বার কম এসছে, কিন্তু ওই প্র্যাকটিস সেটে যখন গ্রুপে করবে হয়তো তোমার নাম্বার এসছে 50, তোমার বন্ধুর নাম্বার এসছে 65, তুমি তখন বুঝতে পারবে যে তোমার একই প্র্যাকটিস সেটে তোমার বন্ধু পাচ্ছে 65, তুমি পাচ্ছ 50, তার মানে তোমার কোন জায়গাগুলো ফল্ট আছে এগুলো বের করবে। আর প্র্যাকটিস সেট করে যে 1 ঘন্টা প্র্যাকটিস সেট করলাম, করে ঠিক আছে 50 পেয়েছি, ফেলে রেখে দিলাম প্র্যাকটিস সেটটা, ওটা কোনো সময় করবে না। 1 ঘন্টা যদি প্র্যাকটিস সেট হয়, ওটাকে অ্যানালাইসিস করার জন্য তোমাকে মোটামুটি 2 ঘন্টা সময় দিতে হবে ওর পিছনে, যে আমি প্রতিটা কোশ্চেন কোথায়, কোন কোশ্চেনগুলো কোনখানে আমার ভুল হলো, কোন অঙ্কগুলো আমি পারছি না ঠিকঠাক করে, কোন জিআইগুলোতে আমার প্রবলেম হচ্ছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে। এবার কোন অঙ্কগুলো আমার টাইম বেশি নিচ্ছে সেগুলোকেও তোমার অ্যানালাইসিস করতে হবে। কারণ যে একটা প্র্যাকটিস সেট, আমার মনে হয় যে একটা প্র্যাকটিস সেট দেওয়া যতটা, ওটাকে অ্যানালাইসিস করা আরো বেশি টাফ জিনিস, মানে ওটা আরো ভালো সফল, তোমাকে আরো এক্সপেরিয়েন্স বাড়াবে তোমার। তুমি যদি এক্সামে যদি 65 প্লাস করে পাও, তোমার দেখতে হবে যে বাকি যে 35 থাকবে তোমরা ওইটা কেন পাচ্ছ না, হয়তো এইসব দিকে ওগুলো বেশি করে সলভ করতে হবে। যে এক্সাম দিলে নাম্বার পেয়ে গেলাম, অনেক হতে পারে যে নাম্বার কম পেয়েছি, অনেক আছে নাম্বার ভালো নাম্বার পেয়েছি, কিন্তু এমন তাই নয় যে ওইটা প্র্যাকটিস মানে ওটা সলভ করলাম না। মেন হচ্ছে সলভ করা, মানে যত সলভ করবে দেখতে হবে তোমাদের মধ্যে যে ভুলগুলো অত শিখতে হবে তোমরা। তত প্র্যাকটিস সেট করার সময় একটা কথা বলি, কোশ্চেন ছাড়তে শিখতে হবে, অঙ্ক ছাড়তে শিখতে হবে, স্কিপ করা শিখতে হবে, যেটাকে বলি। কারণ এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরীক্ষায় কী হয়েছিল, মেন দিতে গিয়েছিলাম, আমার প্রথম কোশ্চেনটা এলসিএম একটা অঙ্ক হয়েছে, এলসিএম একটা অঙ্ক ছিল, দিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে অঙ্কটা হলো না, মিললো না। সেকেন্ড অ্যাটেম্প করলাম, তাও মেলেনি। আমি কি করলাম, ভাবছি এটাকে ইজি দেখে মনে হচ্ছে ইজি অঙ্ক, মিলে যাবে, কিন্তু হচ্ছে না, ছেড়ে দিলাম, স্কিপ করে দিলাম। সেকেন্ড ওই অঙ্কটা পারলাম না, ওটার প্রেশার পড়ে গেল আমার সেকেন্ড যে জিআই ছিল একটা, ওই জিআইটাও আমি মেলাতে পারলাম না, ওটাও চলে গেল। তারপরে আবার একটা জিআই ছিল, ওটাও মেলাতে পারলাম না। পরপর প্রথম পেজে আমার 3টে মেলেনি। মানে এইটা হয় যে এবার মাথাটা আমার ঘাবড়ে গেছিল, কিন্তু আমি স্কিপ করে গেছি। যখনই পরেরগুলো মিললো না, আমি তাড়াতাড়ি স্কিপ করে পরের পাতায় চলে গেলাম, দিয়ে আস্তে আস্তে কন্টিনিউ করলাম। ওই এলসিএম এর অঙ্কটা আমি শেষের দিকে এসে করলাম, একবারে মিলে গেল। এরকম হয়, মানে এরকম কোনো সময় পরীক্ষা হলে ইগো লাগাতে নেই যে এটা পাচ্ছি না, এটাকে আমি করেই ছাড়বো, এইটা কোনো সময় করলে চলবে না। ওইটা করলে হচ্ছে বড় ভুল। আর এরকম হবে যে একদম ইজি অঙ্ক যেটা তোমার বাড়িতে একবারে পাচ্ছ, অনেক আছে যে মুভি পাচ্ছ কিন্তু এক্সাম হলে মিলছে না, কিন্তু ওইটাকে স্কিপ করতে মেন হচ্ছে স্কিপ করবে। কারণ তোমার 100 নম্বরে যদি পিলি পরীক্ষা দাও, 100তে 100 কোনোদিনও কাট আপ যাবে না, তাই তোমার স্কিপ করা শিখতে হবে। না হলে তুমি হয়তো প্রথম দিকে করতে গিয়ে তুমি হয়তো 100টা অবধি পৌঁছালেই না। এমন হয় অনেক সেটে যে প্রথম দিকে কঠিন আছে, শেষের দিকে গিয়ে সহজ থাকে। এবার তুমি কঠিনগুলো করতে করতে তোমার টাইমটা চলে গেল, তোমার স্কিপ করতে হবে। যেটা প্রথম চান্সে পারবো না, ছেড়ে দেবো, পরেরটা করবো। এভাবে 100টাকে কোশ্চেনের সার্কেলটাকে ঘোরাতে হবে পুরোপুরি। 100টা অবধি ঘুরবো, দেখবো, আবার প্রথম থেকে এসে করবো, এইভাবে করতে থাকবে। তোমাদের মনে হচ্ছে 100 নাম্বার যে 100টা যে প্রশ্ন থাকবে বা 25টা প্রশ্ন থাকবে, তোমাদের হচ্ছে ফার্স্টটা যেন প্রত্যেকটা কোশ্চেন আমি দেখতে পাই। এমন অনেক আছে যে লাস্টে যে 15টা 20টা প্রশ্ন থাকে, 80টা বললাম দেখেইনি, পরে হয়তো সময় পেলো না, 20টার মধ্যে ধরো 15টা প্রশ্ন আর পারতো, এত ইজি ছিল। কিন্তু এরকম হয় অনেকেই, তাই বললাম ও যেটা বললো একদম পুরো সঠিক কথা, আমি ফলো করতাম যে পুরোপুরি যেন কোশ্চেন দেখতে পাই, যেটা পারবো না সেটা স্কিপ করে যাবো। যখন পরবর্তী যখন ব্যাক করবো না, দেখতে হবে ওইটা আমরা ইজিলি মিলিয়ে যাচ্ছে অটোমেটিক, যখন টাইম থাকবে, এটা হয়। আর পরীক্ষা হলে যে হল ম্যানেজমেন্ট, ওটা কীভাবে করতিস তুই? ধর ওএমআর শিট বা কীভাবে কোনটায় করতিস, এরকম ব্যাপার আছে কোনো? হ্যাঁ, ওটা বলতে ওএমআর যেটা অনেকে করে বলেছি, যে কোশ্চেনের হয়তো অ্যান্সারগুলো সব কোশ্চেনে, এই অ্যান্সার যে কোশ্চেন শিটটা দিচ্ছে ওটাতে অ্যান্সারগুলো করে দাগ দিয়ে রেখে দিচ্ছে, সেটা ওএমআরে তুলছে না। এই জিনিসটা বলবো করবে না সহজে, কারণ অনেকের ক্ষেত্রে এটা শেষে গিয়ে সে আর অ্যান্সার ওএমআর শিটটা আর গোল করতে পারে না। চেষ্টা করবে যে প্রথম দিকে যতগুলো, প্রথম পেজে হয়তো কোশ্চেন আছে 10টা, প্রথম 2টো পেজে 10টা করে নিয়ে 10টাকেই গোল করে দেওয়া,
মানে এমন এমন 10টা তো 10টা পারবে না, 7-8টা পারলো, সেই 7-8টাকে গোল করে না, ফেলে রাখবে না, শেষে ওইটাকে শেষে না কি করবো, মনে হয় যে লাস্টে শেষে 5 করলে মিনিট, অনেকগুলো শেষে 10 মিনিট গোল করবো, ওটা ফেলে রাখবে না কোনো সময়ের জন্য। এরকম করলে কি হবে বলতো, যেটা আমি ধর আমি ঠিক উত্তর করলাম কিন্তু এক্সামে যখন দাগাবো না তখন তাড়াহুড়োর সময় না ভুল হয়ে যায় দাগিয়ে ফেলবো কোনো সময়। তাই ফার্স্ট আমি যেটা করতাম যেটা হচ্ছে একটা করে একটা দেখাতাম, অনেক কাছে যে 4টা করে 4টে করতো একবারে, আস্তে আস্তে 4টে গোল করে দিত একবারে। এই দুটো ঠিক আছে, কিন্তু কিন্তু আমরা যদি ফেলে রাখো যে সবগুলো পরে দেখাবো, ওটা করলে হচ্ছে বড় ভুল। কারণ ওদের টাইম দেখবে আমাদের টাইমও বেশি হবে, প্লাস আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি তো পরীক্ষার হলে ওই কাজটাই করেছি, প্রথম 5টা করে করতাম, যে 5টা করে খুব করা ছিল, প্রথম 5টা করতাম, সেই 5টাকে গোল করে নিতাম। প্রথম 5টা হয়তো কোনোবার 4টে মিললো, কোনোবার 3টে করেছি, 3টেই গোল করতাম। এভাবেই করতে 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 দেখবে সুবিধা হবে ওটা করতে, তোমার ভুলও হবে না, ওই মানে কোনো সময় ভুল হবে না, যেহেতু তুমি দেখে দেখে করবে, তাড়াহুড়ো থাকবে না তোমার, যে এই পরে সবগুলো বাকি রয়েছে গোল করতে হবে, এই তাড়াহুড়োটা থাকবে না। আর ভিডিওটা বেশি বড় করবো না, আর লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে যাদের হাল ছাড়বে না, কি কোনোদিন হাল ছাড়বে না, এটা হচ্ছে বড় কথা। ফেল করলেই সফলতায় দেখবে একটা মজা আসবে। ফেল করা একটা সাকসেসের একটা ধাপ হচ্ছে ফেলিওর কি অফ সাকসেস, যেটাকে বলে থাকে। মানে ফেল, এখানে যারা যারা চাকরি পায় বর্তমানে 99% ছেলে হিউজ পরিমাণ পরীক্ষায় ফেল করে এই জায়গায় এসেছে। কারা কোনো সময় খুব কম সংখ্যক আছে যে ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো বেরিয়ে যায়, কারোরই দেখি না, কিন্তু হতে পারে একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু অনেকে আছে যারা একটু কম ফেল করে, অনেকে আছে বেশি ফেল করে। কিন্তু দেখবে যারা বেশি ফেল করে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি থাকে, যারা না আমি এই জায়গাগুলো ভুল করেছি, তারা অনেক কিছু জানতে পারে। তারা কিন্তু যারা এক চান্সে বেরিয়ে যায়, তারা কিন্তু বলতে পারবে না যে পরীক্ষা ফেল করার যে কোন জায়গায় কতটা কষ্ট বা কোন জায়গায় ঠিক ওই জায়গায় ইমপ্রুভ করতে হবে। এবার অনেক আছে যারা অনেক ফেল করছো হচ্ছে না, ওরকম কোনো ভেঙে পড়বে না, তোমরা অবশ্যই এই লাইনে টিকে থাকো। ঘোড়ার রেসে যদি তুমি একবার বেরিয়ে যাও, ওটা কিন্তু তোমরা কভার করতে পারবে না। তাই তোমরা অবশ্যই এখন যেভাবে তোমরা আছো সেভাবে করো, সামনে এক্সাম আসছে, সেগুলো অবশ্যই এখন জোর দিয়ে করো। অবশ্যই তোমরা সামনে WB আছে, KP আছে, এছাড়া অনেক এক্সাম সামনে আসছে, সেগুলো তোমরা অবশ্যই পাস করবে। কোনো সময় পিছু পা হবে না, এক পা আগালে 2 পা পিছাতে হবে ঠিকই, কিন্তু এমন না যে 2 পা পিছালাম বলে পুরোটাই পিছিয়ে গেলাম, যে আর লাইনে আমি যোগ করতে পারলাম না লাইনে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে ভুল হোক ঠিক হোক, তোমরা যেন মন থেকে ফোকাস দিয়ে জায়গাটা থাকো, অবশ্যই পাস করবে। নিজের ভেতর একটা জোশ রাখবে যে হ্যাঁ করতেই হবে। আর বলবো পড়ার সাথে সাথে কিন্তু রানটাকেও করবে, মোটামুটি রানটাকে চালিয়ে যাবে কন্টিনিউ। অনেকের ক্ষেত্রে কী হয়, আমার ক্ষেত্রেই হয়েছে, প্রথম পর্যায়ে বললাম যে অনেকবার আমি রান ফেল করেছি। কী হয়, পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পর আমি মাঠে যাচ্ছি রান প্র্যাকটিস করতে। এইটা কোনো সময় করবে না, তোমরা চেষ্টা করবে যাতে রেগুলার বেসিসে রানটা করার, কন্টিনিউ মাঠটাকে ধরে থাকে। 1600 মিটার পার ডে না হোক, মোটামুটি আস্তে আস্তে দৌড়ালে, টাইম দেখে প্রতিদিন না দিতে পারলেও মোটামুটি এমন হচ্ছে না যে 3-4 মাঠে যাচ্ছি না, আবার মাঠে যাবো, রেজাল্ট তবে মাঠে যাবো, এইটা হচ্ছে বড় ভুল। খুব কম সংখ্যক ছেলে আছে যারা খুব ভালো দৌড়া, যে 7 দিনে গিয়ে মাঠ পাস করে গেলাম, কিন্তু অ্যাভারেজ যারা স্টুডেন্ট তারা কিন্তু কন্টিনিউ মাঠ না করলে কিন্তু মাঠ পাস করবে না। মাঠে অনেকটা প্রেশার থাকে, রাতের আগের দিন, এক্সামের আগের দিন রাত কাটানো, ঘুম হবে না ঠিকঠাক, শরীর ক্লান্ত থাকবে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, এটা হচ্ছে বড় একটা শরীরটা কমজোরি হয়ে যায়। তাই তোমরা মাঠটা অবশ্যই কন্টিনিউ করবে, যাতে সারা বছর কন্টিনিউ মাঠ করবে, এক্সামের হলে একদম এক্সামের সময় জোর দিয়ে মাঠটা করবে, যাতে তোমাদের মধ্যে কনফিডেন্স থাকবে যে মাঠ পাস করবোই করবো। কিন্তু তোমরা যদি মাঠ যদি কন্টিনিউ না করো, যে এক্সামটা ভয় কাজ করবে, মাঠটা তো পাস করবো কি করবো না, এমন একটা কাজ করবে। আর ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।